নমস্কার, দেখছেন দেশের কথা দশের কথার সঙ্গে রয়েছে আমি সমাদৃতা। আজ দেশের কথা দশের কথা শুরুতেই দেশের সবচেয়ে বড় খবর, টোকিও থেকে দেশকে দ্বিতীয় পদক এনে দিলেন পিভি সিন্ধু। রিও অলিম্পিকের রূপজয়ী সিন্ধু টোকিওতে জিতলেন ব্রোঞ্জ। সেমিফাইনালে হেরে সোনার স্বপ্নভঙ্গ, ব্রোঞ্জ জিতে সেই ক্ষতেই প্রলেপ দিলেন পিভি সিন্ধু। শনিবারের সিন্ধু বিষাদ রবিবার বদলে গেল সিন্ধু গর্জনে। টোকিওতে অলিম্পিকের মঞ্চে চীনা প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন সিন্ধু। স্টেটে ম্যাচ জিতে এলো ব্রোঞ্জ। সিন্ধুর হাত ধরে টোকিওতে দ্বিতীয় পদক ভারতের। সুশীল কুমারের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে জোড়া পদক সিন্ধুর। প্রথম ভারতীয় মহিলা হিসেবে পর দুটি অলিম্পিকে পদক জিতে ইতিহাসে নাম তুললেন হায়দ্রাবাদী কন্যা। শনিবারের ভুল থেকে শিক্ষা নিয়ে রবিবারের কোর্ট জুড়ে দাপট দেখালেন পুশরলা ভেঙ্কট সিন্ধু। স্ম্যাশ হোক কিংবা ব্যাকহ্যান্ড, নিজের উচ্চতাকে কাজে লাগিয়ে প্রতিপক্ষকে নস্তানাবুদ করলেন। চীনা বিং জিয়াওয়ের কাছে তার কোনো জবাব ছিল না। ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গেলসে ব্রোঞ্জের লড়াইয়ে চীনের হি বিং জিয়াওকে হারালেন তিনি। খেলার ফল 21-13, 21-15। অলিম্পিকে ব্রোঞ্জের লড়াই নামার আগে পরিসংখ্যানের দিক দিয়ে হে বিং জিয়াও এগিয়েছিলেন। এর আগে এই দুই শটলার মুখোমুখি হয়েছিলেন 15 বার। বিং জিয়াও জিতেছিলেন 9 বার আর সিন্ধু জিতেছিলেন 6 বার। অলিম্পিকের মঞ্চে ব্রোঞ্জ পদকের ম্যাচে মাত করলেন সিন্ধু। রিপাবলিক বাংলা। নিঃসন্দেহে গর্বের দিন, এবং সিন্ধুকে কোথাও একটা মানসিক ভরসা জুগিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 13 জুলাইয়ের সেই ছবিও আমরা সন্ধ্যা থেকে দেখাচ্ছি, যেখানে প্রধানমন্ত্রী বলেছিলেন সিন্ধুকে যে আইসক্রিম খাওয়াবো যদি জিতে আসো। সিন্ধুর বাবা মা যখন আজ কথা বললেন, আজকে এই সিন্ধুর ব্রোঞ্জ জয়ের পরে সাংবাদিকদের মুখোমুখি হলেন, তখন তারাও উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি প্রধানমন্ত্রীর সেই বক্তব্যের কথা মনে করিয়ে দিলেন, যেখানে প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি বিশ্বাস করেন যে টোকিও অলিম্পিক থেকে সিন্ধু অবশ্যই ব্রোঞ্জ জয় করে আসবে। এবং আজ ব্রোঞ্জ জয়ের পর অভিনন্দন বার্তায় ভাসছেন সিন্ধু। রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, উচ্ছ্বসিত সিন্ধুর বাবা মাও। ব্রোঞ্জ পদকের ম্যাচে নিজের সর্বশক্তি দিয়ে ছাপালেন পিভি সিন্ধু। চীনা হে বিং জুয়াওকে হারিয়ে টোকিও অলিম্পিক থেকে দেশকে দ্বিতীয় পদক এনে দিলেন তিনি। এই মুহূর্তটার জন্যই অপেক্ষায় ছিল দেশবাসী। সিন্ধুর ব্রোঞ্জ জয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী টুইট করেন। ভারতীয় শাটলারের প্রশংসায় পঞ্চমুখ সকলেই। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইট করে লেখেন, পিভি সিন্ধু প্রথম ভারতীয় মহিলা যিনি দুটি অলিম্পিকে পদক জিতলেন। ধারাবাহিকতা, নিষ্ঠা এবং শ্রেষ্ঠত্বের নতুন মাপকাঠি স্থাপন করেছেন তিনি। ভারতকে গর্বিত করার জন্য আন্তরিক অভিনন্দন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখলেন, আমরা সবাই নক্ষত্রের পারফরমেন্সে আনন্দিত। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জেতার জন্য অভিনন্দন, তুমি ভারতের গর্ব। শুধু টুইট নয়, প্রধানমন্ত্রী মোদী ফোনেও কথা বলেন সিন্ধুর সঙ্গে। মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত সিন্ধুর বাবা মা। जो एनकरेजमेंट हमारे प्रधानमंत्री मोदी जी ने दिए हैं, सिंधु आप जाओ, आने के बाद हम आइसक्रीम खाएंगे, तो जरूर मेडल ले आई है। तो हम अभी सिंधु तो प्रधानमंत्री जी से आइसक्रीम खाएगी। I am very happy. Sindhu won the medal today. She played very well. Extremely happy. সোনার প্রত্যাশা ছিল, কিন্তু সেমিফাইনালে শেষ হয়ে যায় সিন্ধুর সোনা জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় দেশবাসীরও। ব্রোঞ্জ জিতে সেই ক্ষতে প্রলেপ দিলেন সিন্ধু। অলিম্পিকের মঞ্চে দেশকে গর্বিত করলেন পিভি সিন্ধু। রিপাবলিক বাংলা। 3 পদক নিশ্চিত, পদক জয়ের আশা জাগাচ্ছে ভারতীয় হকি টিমও। 49 বছর পর অলিম্পিকে সেমিতে ভারতীয় হকি দল কোয়ার্টার ফাইনালে ব্রিটেনকে 3-1 করে হারালেন মনপ্রীত সিংরা। সোনা জয়ের আশা জাগিয়ে রাখলো ভারতীয় পুরুষ হকি দল। 49 বছর পর অলিম্পিকের হকিতে সেমিফাইনালে পৌঁছলো মনপ্রীত সিংরা। কোয়ার্টার ফাইনালে ব্রিটেনকে 3-1 গোলে হারালো ভারতীয় দল। মনপ্রীত সিং এর নেতৃত্বে প্রতিযোগিতার শুরু থেকেই ভারতীয় হকি দল ভালো খেলেছে। গ্রুপ লিগে অস্ট্রেলিয়া ম্যাচ বাদে বাকি ম্যাচগুলোতে ধারাবাহিকতা দেখিয়েছেন দিলপ্রীতরা। এদিন প্রথম কোয়ার্টারে দিলপ্রীত প্রথম গোলটি করেন।
গুরজান্তে দ্বিতীয় কোয়ার্টারে শুরুতেই গোল করে দলকে এগিয়ে দেন। তৃতীয় কোয়ার্টারে ব্রিটেন একটি গোল শোধ দিলেও শেষ রক্ষা হয়নি। শেষ কোয়ার্টারে হার্দিক সিং গোল করে জয় নিশ্চিত করেন। 41 বছরের অলিম্পিক পদকের খরা কাটিয়ে সেমিতে দলকে তুলে সোনা জয়ের স্বপ্ন দেখাচ্ছেন মনপ্রীতরা। আগামী 3রা আগস্ট সেমিফাইনালে বেলজিয়ামের মুখোমুখি হবে ভারতীয় পুরুষ হকি দল। রিপাবলিক বাংলা। নজর রাখবো অন্যান্য খবরে। ক্রমশ আফগানিস্তানের দখল চলে যাচ্ছে তালিবানদের হাতে। পাল্টা তালিবানদের কোণঠাসা করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে আফগান সেনা। শনিবার রাতে কান্দাহার এয়ারপোর্টে রকেট হামলা হতেই রবিবার তালিবান ঘাঁটিতে পাল্টা আঘাত আফগান সেনার। রবিবার সকাল হতে তামাম বিশ্বে ছড়িয়ে যায় এক ছবি। কান্দাহার এয়ারবেসে তালিবান হামলা। তিনটে রকেট আছড়ে পড়ে কান্দাহারে। দুটো একেবারে রানওয়ের ওপরে। সঙ্গে সঙ্গে সব রকম উড়ান বাতিল করে দেওয়া হয়। সূত্রের খবর, আফগানিস্তানের 3 গুরুত্বপূর্ণ শহরের দখল নিতে চাইছেন তালিবানরা। তার প্রথম পদক্ষেপে কান্দাহার এয়ারবেসে আঘাত। তবে বিমানবন্দর সূত্রে খবর, রানওয়ে দ্রুত সারিয়ে ব্যবহারযোগ্য করে তোলা হচ্ছে। তালিবানি রকেট হামলায় কোনো হতাহতের খবর নেই। শুক্রবার হেরাতে রাষ্ট্রসংঘের অফিসে তালিবানি হামলা তীব্র নিন্দা করে আন্তর্জাতিক মহল। আফগানিস্তানে হিংসা যেরকম বাড়ছে তেমনি বাড়ছে শান্তি ফেরাতে আন্তর্জাতিক মহলের চাপ। রকেট, গ্রেনেড, গুলি দিয়ে রাষ্ট্রসংঘের অফিসে হামলা চালায় তালিবানরা। আন্তর্জাতিক আইনের উল্লেখ করে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা বার্তা দেন তালিবানদের। যদিও হেরাতের কারক জেলার দখল তালিবানদের থেকে ছিনিয়ে নেয় আফগান সেনা। 152 জন তালিবানের মৃত্যুর কথা জানানো হয় সরকারি তরফে। তবে এখনও আফগানিস্তানের 419 জেলার মধ্যে 190টি জেলা তালিবানদের দখলে। শনিবার রাতে কান্দাহার এয়ারবেসে তালিবানি হামলা হতেই পাল্টা আঘাত হানে আফগান সেনা। আফগানিস্তানের লস্করগাহ হেলমান্দ তালিবানি দখল মুক্ত করতে এলাকা ঘিরে হামলা চালায় আফগান সেনা। 51 জন তালিবান সেনার মৃত্যু হয়েছে। 40-এরও বেশি তালিবানি জঙ্গি আহত বলে আফগান সরকার সূত্র খবর। ধ্বংস করা হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র। তবে সব মিলিয়ে আফগানিস্তান এখন রণক্ষেত্র জানিয়ে চিন্তা বাড়ছে আন্তর্জাতিক মহলে। রিপাবলিক বাংলা। বাদল অধিবেশন ব্যাহত হয়েছে প্রায় প্রতিদিন। অস্বস্তিতে পড়েছে কেন্দ্র। এবার সেই পেগাসাস ইস্যুতে দেশের শীর্ষ আদালতে শুনানি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ফোনে আড়িপাতা কাণ্ডের শুনানি। ইস্যুতে সরগরম সংসদ। লোকসভা থেকে রাজ্যসভা, বিরোধীদের তুমুল হই হট্টগোলে সংসদের বাদল অধিবেশন ব্যাহত হচ্ছে প্রায় প্রতিদিনই। দেশ বিদেশের সংবাদ মাধ্যমে পেগাসাস কাণ্ড সামনে আসতেই উত্তাল হলো জাতীয় রাজনীতি। অভিযোগ, ইসরায়েলি এই স্পাইওয়্যারের মাধ্যমে দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, বিচারপতি, শিল্পপতি সমেত প্রায় 104 মানুষের ফোনে আড়িপাতা হয়েছে। ফোনে আড়িপাতা কাণ্ডে আইনি হস্তক্ষেপ চেয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অনেকেই। মামলাকারী প্রবীণ সাংবাদিক এন রাম ও শশী কুমার। সিপিএম সাংসদ জন ব্রেটাসও মামলা করেন আইনজীবী এম এল শর্মা। নিরপেক্ষ তদন্ত চেয়ে মামলা সুপ্রিম কোর্টে। বিচারপতি বা অবসরপ্রাপ্ত বিচারপতি দিয়ে তদন্তের আবেদন। কেন্দ্রের কাছে এই স্পাইওয়্যারের ব্যবহারের লাইসেন্স আছে কিনা, কার নজরদারিতে এই স্পাইওয়্যারের ব্যবহার তা জানতেও জনস্বার্থ মামলা করা হয়েছে। বৃহস্পতিবার এই মামলার শুনানি। রিপাবলিক বাংলা। বিগত কয়েকদিনে পেগাসাস ছাড়াও দেশের আর্থিক মন্দানি সরব হয়েছেন বিরোধীরা। এবার পাল্টা চাপের কৌশল বিজেপির। বিরোধীদের হট্টগোলে সংসদ না চলতে দেওয়ায় করদাতাদের 133 কোটি টাকা ক্ষতি হয়েছে। টুইটে সরব অমিত মালভিয়া। हमारे प्रधानमंत्री नरेंद्र मोदी जी के ही नेतृत्व में आम जनता के लिए, गरीब के लिए, किसान के लिए उपलब्ध इस देश में आज करी जा रही है। সাধারণ মানুষের করের টাকায় চলে সংসদ। সেখানে গঠনমূলক অংশগ্রহণ থাকা উচিত শাসক ও বিরোধীদের। কিন্তু সংসদের কিছু খণ্ডচিত্র বলছে অন্য কথা। ওই হট্টগোলের জেরে বেশিরভাগ সময় পণ্ড হয় সংসদের অধিবেশন। জলে যায় জনগণের করের টাকা। এদিন এ নিয়ে টুইট করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। সংসদের আলোচনায় সম্ভাব্য 107 ঘন্টার মধ্যে 18 ঘন্টা কাজ হয়েছে। লোকসভার ক্ষেত্রে সম্ভাব্য 54 ঘন্টার মধ্যে মাত্র 7 ঘন্টা কাজ হয়েছে। রাজ্যসভায় 53 ঘন্টার মধ্যে মাত্র 11 ঘন্টা আলোচনা করা গিয়েছে। এভাবে সংসদের মূল্যবান প্রায় 89 ঘন্টা নষ্ট হয়েছে। করদাতার 133 কোটি টাকার ক্ষতি হয়েছে।
পেগাসাস কাণ্ড, জ্বালানি, কৃষি আইন নিয়ে উত্তাল হচ্ছে সংসদের দুই কক্ষ। নরেন্দ্র মোদীর সরকার এবং বিরোধীদের মধ্যে বাদানুবাদে বারবার মুলতবি হয়েছে অধিবেশন। যদিও সরকারের দাবি তৃণমূল কংগ্রেস সহ বিরোধীরা ইচ্ছাকৃতভাবে সংসদে অচলাবস্থা তৈরি করছে। রিপাবলিক বাংলা। এই প্রথম ভারতের কোন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হতে চলেছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠক। করোনা পরিস্থিতির কারণে এবারের বৈঠক হবে ভার্চুয়ালি, জানিয়েছেন ভারতীয় কূটনীতিবিদ সৈয়দ আকবরউদ্দিন। প্রায় গোটা বিশ্বের, বিশেষ করে বন্ধু রাষ্ট্রগুলির শুভেচ্ছার বন্যায় ভাসছে ভারত। বিশ্বের তাবড় নেতাদের একের পর এক টুইটে মধ্যমণি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের পরবর্তী বৈঠক 9 অগস্ট। সেই বৈঠক হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে। ভারতের ফোকাস থাকবে সন্ত্রাস দমনে বিশ্বকে একজোট করা, গোটা বিশ্বকে দেখানোর সময় যে ভারত সামনে থেকে নেতৃত্ব দিতে তৈরি, জানিয়েছেন ভারতীয় কূটনীতিবিদ সৈয়দ আকবরউদ্দিন। It shows that India and its political leadership are invested in our foreign policy ventures, and it provides a signal to everybody else that India wants to lead from the front. Although this is a virtual meeting, it's still a first meeting of the sort for us, so it's historic. The last time that an Indian Prime Minister was engaged in this effort was Prime Minister Shri P.V. Narasimha Rao. সভাপতির আসরে ভারতের প্রধানমন্ত্রীর নাম ঘোষণার পরেই গোটা বিশ্ব থেকে আসছে শুভেচ্ছা বার্তা। রাশিয়া, ফ্রান্সের পক্ষ থেকে টুইটে জানানো হয়েছে শুভেচ্ছা। ইউএনএসসিতে স্থায়ী 5 সদস্য দেশ আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স ও ব্রিটেন। 10টি আসন রয়েছে অস্থায়ী সদস্য দেশগুলির জন্য। 15 সদস্যের নিরাপত্তা পরিষদে ভারত স্থায়ী সদস্য নয়, তা সত্ত্বেও যথেষ্ট গুরুত্বপূর্ণ সদস্য ভারত। আন্তর্জাতিক নীতি নির্ধারণের ক্ষেত্রে বহুবার গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের। আকবরউদ্দিন টুইটে জানিয়েছেন, নিরাপত্তা পরিষদের 75 বছরের ইতিহাসে এই প্রথমবার ভারতের প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠক হতে চলেছে। রিপাবলিক বাংলা। বৃষ্টির জলে ভাসছে দিল্লি, ফুঁসছে যমুনা নদী। আরও ভারী বৃষ্টির পূর্বাভাসে আতঙ্কে রাজধানীর বাসিন্দারা। দেশের অন্যান্য অংশের মতো অতি ভারী বৃষ্টির ফলে ভাসছে রাজধানী দিল্লিও। রাজধানী দিল্লির একাধিক এলাকা ভাসছে জলে। বৃষ্টির জেরে জল বেড়েছে যমুনা নদীতে। এরপর আরও বৃষ্টি হলে যমুনার জলে ভাসবে বিস্তীর্ণ অংশ। ইতিমধ্যেই জারি হয়েছে হলুদ সতর্কতা। আইএমডির তরফে আরও ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে দিল্লিতে। রবিবার সকাল পর্যন্ত যমুনা নদীতে জলস্তর রয়েছে 205.30 মিটার। যমুনায় বিপদসীমা 205.33 মিটার। দিল্লির পরিস্থিতির জন্য স্থানীয় পুরসভা এবং কেজরিওয়ালের সরকারকেই দায়ী করেছে। এই পরিস্থিতিতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চাও। দিল্লির আইআইটি ফ্লাইওভারের নিচের একটি অংশে মাটি বসে গিয়েছিল, সেখানে রবিবার সকাল থেকেই শুরু হয়েছে মেরামতির কাজ। রিপাবলিক বাংলা। শুনশান কেরালার রাস্তাঘাট, খুব প্রয়োজন না পড়লে রাস্তায় বেরোচ্ছেন না কেউ। করোনার প্রথম ঢেউয়ের মতো পরিস্থিতি কেরালায়। রাস্তায় চলছে ধরপাকড়ও, কারণ দেশের মোট দৈনিক আক্রান্তে প্রায় 50% কেরালায়। কার্যত ফের বিপর্যস্ত কেরালা। টুইটে কেরালা সরকারকে তুলোধরা বিজেপি নেতা অমিত মালভিয়ার। অনেকে মনে করছেন করোনার তৃতীয় ঢেউ শুরু করেছে তার দাপট। অনেকে বলছেন ভয়ঙ্কর ডেল্টা রেশ চলছে এখনো। কিন্তু পরিসংখ্যান বলছে করোনায় ফের কাবু হতে চলেছে দেশ। রবিবার সকালে পাওয়া হিসেব অনুযায়ী দেশে নতুন করে আক্রান্তের সংখ্যা প্রায় 42,000। দৈনিক মৃত্যুর সংখ্যা 500-র ওপরেই রয়েছে। গত কয়েকদিন ধরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আর এই ঊর্ধ্বমুখী গ্রাফে ঘৃতাহুতি দিয়েছে কেরালা। দেশের মোট আক্রান্তের প্রায় 50%ই কেরালা থেকে। দক্ষিণের এই রাজ্যে গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 20,624, যা দেশের দৈনিক সংক্রমণের 49.30%। পরিস্থিতি দেখতে ইতিমধ্যেই কেরালায় পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। সপ্তাহান্তে লকডাউনের পথেই হেঁটেছে কেরালা সরকার। শুধু কেরালাই নয়, তামিলনাড়ু এবং কর্ণাটকেও করোনার পরিস্থিতি ধীরে ধীরে মারাত্মক আকার ধারণ করছে। পাশাপাশি 1 অগস্ট থেকে ত্রিপুরায় চালু হচ্ছে নয়া নিয়ম। করোনার কারণে শনিবার এবং রবিবার দুদিন রাজ্য জুড়ে কারফিউ জারি করেছিল বিপ্লব দেবের সরকার। রবিবার থেকে বিধিনিষেধের মেয়াদ আরও 1 মাস বাড়ানো হয়েছে। একই সঙ্গে সন্ধ্যে 7টা থেকে সকাল 5টা পর্যন্ত জারি করা হচ্ছে নাইট কারফিউ। রিপাবলিক বাংলা। খোদ
নর্থ কলকাতায় অস্ত্র ব্যবসার নতুন ছক বানচাল করলো পুলিশ। সোশ্যাল মিডিয়ায় বন্দুক হাতে ছবি পোস্ট করে ডিলিট করেও শেষ রক্ষা হলো না। পোস্টের সূত্র ধরে পুলিশের জালে অস্ত্র ব্যবসায়ী। সোশ্যাল মিডিয়ায় আগ্নেয়াস্ত্র সহ ছবি পোস্ট করে অস্ত্র ব্যবসার নতুন এই ছক ভাবাচ্ছে গোয়েন্দাদের। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে দিনে দিনে বাড়ছে অসামাজিক কার্যকলাপ, যে কারণে এতে নিয়ন্ত্রণে উদ্যোগী কেন্দ্র। কিন্তু তারপরেও লাগাম পরানো যাচ্ছে কি? 24 বছরের এক যুবকের পোস্ট করা একটি ছবি ঘিরে তৎপরতা শুরু হয় পুলিশি মহলে। সোশ্যাল মিডিয়ার হাতে বন্দুক নিয়ে একটি ছবি পোস্ট করে অভিযুক্ত যুবক। নাম কিষান জয়সওয়ারা, বাড়ি কলকাতার হরিশ নিয়োগী রোডে। ছবি পোস্টের পর দ্রুত সেই পোস্ট ডিলিটও করে দেয় যুবক, কিন্তু ততক্ষণে খবর চলে যায় কলকাতা পুলিশের কাছে। অরবিন্দ সেতু থেকে গ্রেফতার করা হয় কিষানকে। ম্যারাথন জেরায় অস্ত্র রাখার কথা স্বীকার করে কিষান। এরপরেই প্রশ্ন ওঠে, হঠাৎ অস্ত্র হাতে ছবি পোস্টের কারণ কি? কেনই বা দ্রুত সেই ছবি ডিলিটও করে দেয় যুবক? কিষানকে জেরায় জানা গেছে কিষানের সঙ্গে যোগ আছে সমাজ বিরোধীদের। যোগ আছে ভাটপাড়ার কুখ্যাত সমাজ বিরোধী সুমিত যাদবের সঙ্গে। বহুবার তল্লাশি চালিয়েও গ্রেফতার করা যায়নি সুমিত যাদবকে। পুলিশের খাতায় ফেরার সুমিত যাদব। অস্ত্র ব্যবসা চালানোর অভিযোগ কিষানের বিরুদ্ধে। অস্ত্র আইনে মামলা রুজু করেছে মানিকতলা থানার পুলিশ। কিষান জয়সওয়ারাকে জেরায় উঠে এসেছে কলকাতায় অস্ত্র ব্যবসার কথা। কিষানের বাড়িতে তল্লাশি চালিয়ে বন্দুক ও কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। রিপাবলিক বাংলা। ডেরেক ব্রাত্য কাকলিদের পর এবার অভিষেক। সোমবার ত্রিপুরা যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি। তৃণমূলের পাখির চোখ যে ত্রিপুরা তা পরিষ্কার হয়ে যাচ্ছে। বাংলার পর এবার কি ত্রিপুরা? আইপ্যাক কাণ্ডের পর এমনই জল্পনা বাড়ছে। পিকের কর্মীদের গৃহবন্দী রাখার অভিযোগে বুধবার ত্রিপুরায় যায় তৃণমূলের প্রতিনিধি দল। এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা যাওয়ার কথা ছিল, কিন্তু কোভিড বিধির কারণে সফরসূচি বদল হয়। তৃণমূলের তরফে জানানো হয়েছে সোমবার দুপুর 12টায় ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো। দুপুর 3:30 নাগাদ আগরতলায় সাংবাদিক বৈঠক করা হবে। বাংলার বিধানসভা ভোট মেটার পর আপাতত সরগরম উত্তর পূর্বের এই রাজ্য। এ নিয়ে সুর চড়ছে বঙ্গ রাজনীতিতে। সেই ভোটে গোটা ত্রিপুরার মানুষ জানে, একেবারে খড়গহস্ত হয়ে আছে যে গতবার কংগ্রেস থেকে তৃণমূলে বাহিনী নিয়ে এসেছিল, তৃণমূলে ভালো করে রক্ষা করে পুষে বিজেপির ঘরে গিয়ে ঠেলে দিয়ে এসছে এবং বিজেপিকে জিতিয়েছে। এখানে যে বিজেপির যে অপশাসনটা চলছে, অল্প দিনে তারা যে বীতশ্রদ্ধ হয়েছেন, মুক্তি চাইছেন, যে বামফ্রন্ট বা বামপন্থীরা পারবেন না, কারণ তার আগেই তারা পর্যুদস্ত হয়ে গিয়েছিলেন। সেই জায়গায় পশ্চিমবঙ্গ মডেলকে সামনে রেখে তৃণমূলের উপর তারা ভরসা করছেন। তৃণমূল সেখানে বিজেপিকে ত্রিপুরা থেকে পরাজিত করার লক্ষ্য নিয়ে তারা কাজ করছেন। সেই জায়গাতেই ক্যাপ্টেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে যাচ্ছেন। যদিও তৃণমূলের মিশন ত্রিপুরাকে আমল দিতে নারাজ গেরুয়া শিবির, উল্টে বহিরাগত ইস্যুতে তৃণমূলকে বিঁধছে পদ্ম শিবির। 20 জন 20+ সাংসদ, যার পশ্চিমবঙ্গের বাইরে কোনো অস্তিত্ব নেই। আমি জানি না এত দৌড়াদৌড়ি করার কি মানেটা হয়। মানে স্বপ্নটা পূরণ হবে কোথা থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর, যেটা উনি ভাবছেন যে উনি প্রধানমন্ত্রী হবেন। এখন দেখার কোন পথে বাঁক নেয় ত্রিপুরার রাজনীতি। রিপাবলিক বাংলা।